আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত হয় গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা থাকবে না। এছাড়া 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে মায়ের ডাক। আর 8 দফা দাবি নিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। প্রায় 3 ঘন্টারও বেশি সময়ের বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক খাতে নিয়োগের জন্য 67 বছর বয়সসীমার বিধানটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়। ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। যে কমিটি ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। গত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বজনদের সংগঠন মায়ের ডাকের 7 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা 3 দফা দাবি জানান। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক এবং প্রত্যেকটা আয়নাঘরের মতো যে গুম করা হয়েছে বন্দি তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা কেসকে প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিরা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে মঙ্গলবার সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সব ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। শুধু ধর্ম পরিচয়ে কেউ যেন কোনো পকেটে ঢুকে না যান, সেই আহ্বানও জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছান, তখন হিন্দু রীতি অনুযায়ী শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যের তালে তাকে স্বাগত জানানো হয়। পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে হাত ধরে তিনি মন্দিরে প্রবেশ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার কাছে তাদের বেশ কিছু অভিযোগের কথা তুলে ধরেন। ডক্টর ইউনূস বলেন, তারা একটি পরিবার হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চান, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে? আইনে বলা আছে আমাদের বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। এ সময় প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তার কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সুবিধা গ্রহণের জন্য তারা যেমন হিন্দু মুসলমান বিবেচনা করেননি, তেমনি বাংলাদেশেও এরকম কোনো পরিচয় দেখতে চান না তিনি। অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন,
যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাইনি, আমাদের বিচার, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। মতবিনিময় শেষে প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির কমপ্লেক্স ঘুরে দেখেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নৈরাজ্য তৈরি করতে টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ, রাস্তায় নামার মুখ নেই, তাই আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব বলেন মির্জা ফখরুল। লুৎফুর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপন মৃধা। 16 বছরের নির্যাতন নিপীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীদের ডর ভয়হীন সরব উপস্থিতি, মিছিলে স্লোগানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের উল্লাস। বাঁধ ভাঙ্গা এই জনস্রোত ঠাকুরগাঁয়ের গড়েয়া কলেজ মাঠের। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদের আন্দোলন দমন করতে নিষ্ঠুর পথ বেছে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তবে গণ অভ্যুত্থানের শেষ রক্ষা হয়নি তাদের। বিচারের দাবি জানান আওয়ামী লীগ প্রধান সহ দলের নেতাদের। রংপুরের সাইদের কথা মনে আছে, কিভাবে মুগ্ধর কথা মনে আছে, যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারলো। তারা অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই, তারা এখন পর্যন্ত লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। কোন দিকে পালাবে তুমি? কোনো দিকে পথ নাই। বিএনপির মহাসচিব বলেন, দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি স্বৈরাচার শেখ হাসিনার। পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ওই ভারতে, দিল্লিতে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনৈতিক পালাবদলের সময় কিছু সহিংসতা হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে হীন স্বার্থে। আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়, এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ঘুরায় নেবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমার বুকের রক্ত যাবে, তারপরে আপনাদের আঘাত আসবে। আমি সব গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকার বাইরে প্রথম কর্মসূচি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক পট পরিবর্তনে একদিকে উচ্ছ্বাস থাকলেও নেতাকর্মীদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি। আহ্বান জানালেন দেশের স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার। রুহিয়ায় আরও একটি ঐক্য ও সম্প্রীতির সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। সেখানেও ঢল নামে হাজারো জনতার। সুন্দর কথা বলেছে যে বাংলাদেশের যদি অস্থিরতার সৃষ্টি হয়, সেটা ভারতের জন্য ভালো হবে না। সুতরাং বাংলাদেশকে বেশি গতি করেন না। এই দেশের মানুষ একবার যখন জেগে ওঠে, সে বাঘের মতো করছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঠাকুরগাঁও। এদিকে ছাত্র জনতার উপর শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের গণহত্যা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের তদন্ত করতে জাতিসংঘ বরাবর আবেদন জানিয়েছে বিএনপি। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে মঙ্গলবার দেশের মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট তুলে ধরে দলটি। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়, সারা বিশ্বের কাছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে। এই ট্রমা কাটিয়ে তারা সম্পূর্ণরূপে স্বাভাবিক দায়িত্ব পালন শুরু করলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সেনার সদস্যরা সেনানিবাসে ফিরে যাবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সেনানিবাসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। সরকারের সাবেক মন্ত্রী পর্যায়ের কেউ সেনাবাহিনীর আশ্রয়ে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন,
কারো জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকলে তাদের আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাদের কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। সেনাপ্রধান বলেন, সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাচ্ছে। তার জন্য সরকারকে সব ধরনের সহায়তা সেনাবাহিনী করবে। সরকারকে সর্বতোভাবে কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। ইন্টারনেট বন্ধ নিয়ে জাতিসংঘে মিথ্যাচার ও প্রতারণা করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ে দেয়া তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময়ে কয়েক দফায় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেলেছিলেন। এই গল্প প্রচার করে জাতিসংঘে জুনায়েদ আহমেদ পলক মিথ্যাচার করেছেন বলে জানায় তদন্ত কমিটি। এছাড়া পলকের মৌখিক আদেশ এবং বিটিআরসি ও এনটিএমসির নির্দেশনায় বিভিন্ন সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলেও জানানো হয় প্রাথমিক প্রতিবেদনে। কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে নয়, শিশু নিহতের ঘটনার তদন্ত চেয়ে করা রিট শুনবে আদালত। বুধবার এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। আমি 3 সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য আবেদন করছি যে এই ঘরের ভিতরে শিশুগুলি কেন নিহত হলো এটা তদন্ত করা হোক এবং একজন শিশুকে পোস্টমর্টম ছাড়াই তাকে দাফন করা হয়েছে। প্রত্যেক শিশুর অভিভাবককে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি। এটা আগামীকাল কার্যতালিকায় আসবে। অ্যাটর্নি জেনারেল সামনে উপস্থিতিতে শুনানি হবে বলে আমি আশা প্রকাশ করছি। দুর্নীতি দমন কমিশন এবং বিএফআইইউ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তাগিদ দেয় সংস্থাটি। টিআইবি বলছে, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে বিএফআইইউ, দুদক, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের মতো প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। টিআইবি আরও জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে বিপুল অঘোষিত সম্পদের তথ্য থাকা সত্ত্বেও দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তা গ্রহণ করেনি। এ বিষয়টিকে দলীয়করণ ও অকার্যকারিতার নজির হিসেবে উল্লেখ করেছে টিআইবি। নগদ নিবেদিত অর্থনীতি সংবাদ। প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা হবে জানিয়ে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এ নিয়ে উন্নয়ন সহযোগীদের চিন্তার কিছু নেই। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি আরও জানান, মূল্যস্ফীতি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কারে নজর দেওয়া হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্তদের সাথে। পরে তিনি জানান, প্রকল্পের নামে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করা হবে। কথা বলেন মূল্যস্ফীতি নিয়েও। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন করে। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন, গ্র্যান্ট, দুটোই। আমরা ইনফ্লেশনকে খাদ্য সচিব, তারপরে বাণিজ্য সচিব আর কৃষি সচিব তো বসতে হবে, ইভেন আমি ইন্ডাস্ট্রি বলছি, কারণ সরকারের ব্যাপার আছে ওখানে। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই উপদেষ্টা বলেন, অর্থনীতিতে চাপ থাকলেও নিয়মিতভাবে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। না করতে পারবো না, আমাদের দিতে হবে, তো আমাদের কমিটমেন্ট আছে।
যেভাবে যে করে থাকবো সেটা বড় ব্যাপার না, তাই না? আমাদের তো এই কমিটমেন্টগুলো করতে আমরা ডিফল্ট না করি। সো এটা নিয়ে ডোনারদের আমরা অ্যাসিওর করছি যে তোমরা একটু ব্যাপারে কোনো চিন্তা, কমিটমেন্ট যেটা আছে সেটা করবো না। আর ভবিষ্যতে যে খরচ হবে সেটা তো প্রতিটা ভবিষ্যতে কেয়ারফুলি করতে বলেছি, ওরা করবে। এ সময় সব কর্মকর্তাকে আরও দায়িত্বশীল হওয়ারও নির্দেশনা দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।